আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দীপালি আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। বুধবার রাতে এমিরেটসের মরদেহবাহী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধে নিহত ৮ বাংলাদেশের মধ্যে দীপালি সহ ৬ জনের মরদেহ দেশে আনা হয়েছে। বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, চাকরি হারিয়ে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে সরকার কাজ করছে। নিহতের পরিবার বলেন, পরিবারের দায়িত্ব নিতে অল্প বয়সী বিদেশে গিয়েছিলেন দীপালি। গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপালি। সব মিলিয়ে ১৩ লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। আমাদের একটাই টার্গেট যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যেখানে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেটা আমরা নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছি এবং সেই কাজ চলমান আছে। 15 কি 16 বছর বয়স হবে তখন পরিবারের হাল ধরার জন্য আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে। কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। এই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য, ফ্যামিলির জন্য খালি ভালো কিছু চিন্তা ভাবনা করার জন্যই আজকে পূর্বাসের মাটিতে এসে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আন্দোলন বা জবরদস্তি করলে নিয়োগ পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের শুরুতেই পিটিআই ট্রেনিং করে ক্লাসে পাঠানো হবে। এদিকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকদের। বিস্তারিত স্বপন দেওয়ানের ক্যামেরায় বিলাল হোসেনের রিপোর্ট। গত ৯ জানুয়ারি ৬১টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয় ৫৯,২৬৫ জন। মৌখিক পরীক্ষায় নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন ১৪,৩৮৪ জন প্রার্থী। প্রাথমিক বিদ্যালয় অধিদপ্তর জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করে। তবে ২ মাসের সময় বেশি পার হলেও নিয়োগ না পাওয়ায় রাজপথে নামে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একটি সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়া এবং ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠায় ফলাফল পুনরায় পর্যালোচনার কথা ভাবছে বর্তমান সরকার। নিয়োগ চাই, এর আগে 2বার রিভিউ করা হয়েছে, এইবার আর কোনো রিভিউ হবে না। বাসায় বসে আছি, আমাদের যোগদান পত্র দেওয়া হচ্ছে না, নিয়োগ দেওয়া হচ্ছে না। তবে এসব কথা উড়িয়ে দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বললেন, ফলাফল পুনরায় পর্যালোচনার কথা ভাবছে না সরকার। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ দেওয়া হবে। আমরা রিভিউ করতে চাচ্ছি না, কারণ আমরা এখন চলে যাচ্ছি, আমাদের নিজেদের একটা প্রয়োজন আছে, মানে আমার খুব জরুরি একটা নিয়োগ দরকার, তো আমি আর বেশি সময় ক্ষেপণ করতে পারছি না। যার জন্য ট্রেনিংটা জেনে কিভাবে আমি শর্ট করতে পারি সেটার দায়িত্ব আমি ন্যাপকে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তারা যত শীঘ্রই আমাদেরকে নতুন প্ল্যান এনে সাবমিট করবে। এই প্ল্যানটা নিয়ে আমরা এক্সপার্টদের সাথে বসে অ্যাপ্রুভাল দেব। এই অ্যাপ্রুভালের ভিত্তিতে এই টিচারগুলো যাবে ট্রেনিংয়ে, তারপর ক্লাসরুমে। শিক্ষকরা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করলে নিয়োগ প্রক্রিয়া পুনরায় পর্যালোচনার কথা জানান প্রতিমন্ত্রী। 14,500 যাদের এই পরীক্ষা হয়েছে, আমার খুব তাড়াতাড়ি আমার প্রয়োজন, আমার শিক্ষাঙ্গনে আমার স্কুলগুলোর প্রয়োজন এই শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে পাঠানো। শ্রেণীকক্ষে যাওয়ার জন্য আমরা কাজ করছি না, আমরা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করছি, তাহলে অটোমেটিক্যালি সরকার বাধ্য হবে এটা রিভিউতে পাঠাতে। এইটা এক মুহূর্তের জন্য ভুলতে পারবেন না। এরই মধ্যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণের দায়িত্ব জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপকে দেয়া হয়েছে বলে জানান ববি হাজ্জাজ। ন্যাপ যারা দায়িত্বে আছে এগুলো শিক্ষকের ট্রেনিং ডিজাইনিংয়ে, তাদেরকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা কিভাবে রিডিজাইন করতে পারি। বিলাল হোসেন, RTV, ঢাকা। রাজধানীর বাজারে গত ১ মাসে ডিমের দাম ডজনে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১৪০ টাকায় পৌঁছেছে। সবজি, মাছ, মুরগি ও মাংসের দামও বেড়েছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে। বর্তমানে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়াও ভোজ্য তেলের দাম ৪ টাকা বাড়ানোর পরে এখন সরবরাহ বেড়েছে। দাম বেড়ে ২০০ টাকা লিটার বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা, সোনালী ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দামও বেড়েছে। এতে চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষ। ভোক্তাদের দাবি, বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং প্রয়োজন।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, ভোজ্য তেল ও আমদানি নির্ভর পণ্যের সরবরাহ কেমন দেখছেন বাজারে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সুজানা, সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন বাজার ঘুরেছি। বিশেষভাবে আমি বর্তমানে রয়েছি কারওয়ান বাজারে। আমরা যেমনটি দেখেছি, ভোজ্য তেল কিন্তু গেল কয়েকদিন আগেও 195 টাকা লিটার ছিল এবং 5 লিটার যেটি সেটি কিন্তু গায়ের দাম 950 টাকায় বিক্রি হতে দেখেছি। এবং সরকারের পক্ষ থেকে গেল সপ্তাহে 4 টাকা বৃদ্ধির পর থেকে বাজারে কিছুটা সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং গত কয়েকদিন থেকে কিন্তু 1 লিটার 200 টাকা এবং 5 লিটার যে বোতল সেটি কিন্তু 570 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু আমদানি নির্ভর সামনে কুরবানির ঈদ রয়েছে, এটিকে কেন্দ্র করে কিন্তু আমদানি নির্ভর যেসব পণ্য রয়েছে, বিশেষভাবে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কেজি প্রতি 2 থেকে 300 টাকা বেশি বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তেল সংকট, জ্বালানি তেলের সরবরাহের জন্য কিন্তু যেহেতু এটি বিশ্বব্যাপী এর দাম বৃদ্ধি পেয়েছে, সে জায়গা থেকে কিন্তু আমদানি নির্ভর পণ্যগুলোর দাম বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এছাড়া যদি জানিয়ে রাখতে চাই, মুরগির দাম এবং ডিমের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। গেল কয়েকদিনে কিন্তু ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা এবং দাম বৃদ্ধি পেয়ে কিন্তু ডিম ডজন প্রতি 140 টাকায় আজকে বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগি 200 টাকা কেজি বিক্রি হয়েছে এবং সোনালী যেগুলো রয়েছে, সোনালী 360 থেকে 70 টাকা, রকম ভেদে 80 টাকাও বিক্রি হতে আমরা দেখেছি। বিশেষভাবে যদি বলি, চিনি 110 টাকা, পোলাও চালের যেটি রকম ভেদে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। পোলাও চাল 150 টাকা থেকে 190 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া কিন্তু সুজানা, এখন পর্যন্ত কাঁচা বাজারে সব ধরনের সবজির কিন্তু 60 টাকার নিচে কোনো সবজি মিলছে না। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, গেল সপ্তাহে গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু বাজারে সবজির সরবরাহ কমেছে এবং সরবরাহ কম থাকার জন্য কিন্তু দাম কিছুটা বৃদ্ধি বলে ব্যবসায়ীরা জানাচ্ছে। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত সবজির বাজার চড়া এবং আমদানি নির্ভর সকল পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে কুরবানির ঈদকে সামনে রেখে। তো এই ছিল কারওয়ান বাজার থেকে সর্বশেষ। সুজানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সুনামগঞ্জে কৃষকদের মাঝে স্বস্তি ফিরছে। গত 5 দিন ধরে রোদ থাকায় কৃষকরা ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করেছেন। তবে হাওরে এখনও শ্রমিক সংকট রয়েছে। তার উপর স্তূপ করে রাখা ভেজা ধান নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে আছেন কৃষকরা। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাওলাদার জানান, সুনামগঞ্জে আরও 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আশঙ্কা আছে। তবে এখন পর্যন্ত হাওরে 83 ভাগ ধান কাটা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। ধান কাটা চলছে হবিগঞ্জে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, হাওরে ধান কাটার বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সুজানা। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের আকাশে আসলে গত 5 দিন যাবৎ রোদের দেখা মিলেছে। কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কৃষকরা ধান কাটা, মাড়াই, শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই, দীর্ঘদিন টানা বৃষ্টি থাকায় কৃষকরা আগে যে ধান কেটে হাওরের তীরে তুলেছিলেন সেই ধান পচে নষ্ট হয়ে গেছে, চারা গজিয়েছে। তাই কৃষকরা এখন রোদ পেলেও ধান নষ্ট হয়েছে। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, এই রুট যদি আরও 1 সপ্তাহ আগে তারা পেতেন তাহলে হয়তো ধান নষ্ট হতো না। একই সাথে আরেকটি তথ্য তারা জানিয়েছেন যে হাওর পাড়ের কৃষকদের গবাদি পশু পালনের জন্য খড়ের প্রয়োজন। ধান পচে যাওয়ার পাশাপাশি খড়ও পচে গেছে। তাই কৃষকরা আসলে চরম সংকটে পড়েছেন। যদিও 5 দিন ধরে রোদের দেখা মিলেছে, তারা চেষ্টা করছেন ধান শুকানোর, কিন্তু চারা গজিয়ে ও ধান পচে গিয়ে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা সংকটে আছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের একটি পাড়ে। এখানে কৃষকরা, কিষানীরা চেষ্টা করছেন সকাল থেকেই ধান শুকানোর, খড় শুকানোর।
কৃষকরা আমাদেরকে যেমনটা বলছেন যে বৈশাখের শুরু থেকেই টানা বৃষ্টি হওয়ায় আসলে ধান কাটলেও শুকানো যায়নি, কলায় স্তূপ করে রাখা ছিল। এই দীর্ঘদিন স্তূপ করে রাখার কারণে ধান পচে গিয়েছে, চারা গজিয়েছে, ধানের পাশাপাশি খড়ও পচে গেছে। কৃষি বিভাগ যেমনটা জানিয়েছেন যে গতকাল বিকেল পর্যন্ত সুনামগঞ্জের হাওরে 82 ভাগের ধান বেশি কাটা হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। সুরমা নদীর পানি 8 সেন্টিমিটার হ্রাস পেয়েছে, অন্যান্য নদীর পানিও হ্রাস পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বন্যার সতর্কতা জারি করলেও সুনামগঞ্জে আসলে এখন এই পরিস্থিতি নেই। তবে কৃষকরা বলছেন যে যদি এই আবহাওয়া আরও 10 থেকে 12 দিন থাকে তাহলে হয়তো যে ধান কেটেছে বা কাটার বাকি রয়েছে সেগুলো কাটা যাবে, শুকানো যাবে, মাড়াই করা যাবে। তবে কৃষকরা বলছেন যে কৃষকের যে ক্ষতি হওয়ার সেটা আগেই হয়েছে, এখন যে ধান রয়েছে সেগুলো শুকানোর চেষ্টা করছেন। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সুনামগঞ্জে সারা দেশের নিয়ে ধান ক্রয় অভিযান চলছে। কৃষকরা যেমনটা বলেছেন আমাদের কাছে যে ধান ছাড়া গজিয়ে ও পচে যাওয়ায় এই ধান আসলে বাজারে বিক্রি করা যাবে না, সরকারি গুদামে এই ধান রাখবে না। জি, আপনাকে ধন্যবাদ। দেশে উৎপাদিত বিদ্যুতের ৫% বেশি ব্যবহার করছে ব্যাটারি চালিত রিকশা, যার প্রভাব পড়েছে কৃষি, শিল্প সহ দৈনন্দিন জনজীবনে। ব্যাটারি চালিত নিয়ন্ত্রণহীন এই বাহনের বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ সহ সরকারের কোনো দপ্তর। গবেষণা প্রতিষ্ঠানের দাবি, বৈধভাবে নেয়ার লাইনেই প্রতিদিন ব্যবহৃত হচ্ছে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে চোরাইভাবে চার্জ করার সঠিক হিসেব মেলাতে পারছে না কেউ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ সাইমের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে এভাবেই চার্জ দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত রিকশায়। এলাকাবাসী বলছেন এসব চার্জিং পয়েন্টের বড় একটি অংশ চোরাই লাইন। কারণ পানা আবার কিছু কিছু লোক আছে, লোকেরা একটার বলে 4টা লাইন টানে, চোরা লাইন চালায়, হিটার চালায়, অটো গাড়ির লাইন চালায়। সিপিডির গবেষণা বলছে এই বাহনটি চার্জে প্রতিদিন বৈধভাবে 750 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, যা দেশের উৎপাদিত বিদ্যুতের 5%। তবে অবৈধ বা চোরাই পথে ব্যবহৃত বিদ্যুতের সঠিক কোনো হিসেব নেই সরকার বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের কাছে। এ খাতের যে এক্সপানশন হয়েছে সেটা অনেকটা আনরেগুলেটেড ওয়েতে হয়েছে এবং এ কারণে গভর্নমেন্টের কাছে ফুল ডিটেলসও নেই বাংলাদেশে এক্স্যাক্টলি কতগুলো ইলেকট্রিক থ্রি হুইলার আছে। কোনো সংখ্যা বলে 5 মিলিয়ন, এটা বেশিও হতে পারে। সরকারি হিসেবে দেশে নবায়নযোগ্য জ্বালানি সহ মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রায় ৩২,332 মেগাওয়াট, কিন্তু চাহিদার অর্ধেক 14 থেকে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও সম্প্রতি জ্বালানি সংকট, বকেয়া বিল ও কারিগরি ত্রুটির কারণে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে, যার 5.68% আবার সিস্টেম লস বা চুরি হচ্ছে। একটা জায়গায় হচ্ছে বাড়িতে চার্জ হওয়ার কারণে রেভিনিউ লস হচ্ছে, আর আরেকটা যেটা হচ্ছে অবৈধভাবে যদি হয় তাহলে সেটা সিস্টেম লসে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের যেই 10.7 বছরের সিস্টেম লসের কথা বলছি, ওখানে একটা অংশ আছে। এতে আসলে কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত লস হতে পারে ইউটিলিটিগুলোর। তবে পুরো ডিটেলস একটা প্রয়োজন জানার জন্য। ফলে নিয়মিত 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং দিচ্ছে সরকার। এর প্রভাব পড়েছে কৃষি, শিল্প সহ জনজীবনে। লাগামহীন এই বাহনটিকে নিয়ন্ত্রণে চার্জিং সিস্টেমে পরিবর্তনের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। গভর্নমেন্টের স্পেসিফিক মনিটরিং একটা মেকানিজম প্রয়োজন। তার আগে এটা একটা স্পেসিফিকভাবে এদেরকে রেজিস্ট্রেশনের ভিতরে আনা, যে গভর্নমেন্টের লাইসেন্সিং প্রসেসের ভিতরে আনা, তাহলে এক্স্যাক্টলি জানা যাবে যে আমাদের কতগুলো ভেহিকেল আছে। তারপর যেটা হবে যে গভর্নমেন্টকে এটা পুরোপুরি মনিটর করতে হবে যেন কেউ ডেজিগনেটেড চার্জিং স্টেশন ছাড়া অন্য কোথাও চার্জ করতে না পারে। বৈধ লাইনে এই বাহনটি চার্জে প্রতি বছর গিলে খাচ্ছে 4,000 কোটি টাকা, আর চোরাই লাইনের হিসেবে রয়েছে এখনো ধোঁয়াশা। সরকার এই বাহনকে নিয়ন্ত্রণে আনতে না পারলে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জের বেকারি কারখানাগুলোতে তৈরি হচ্ছে মানুষ মারার বিষ। রুটি, কেক, বিস্কিট বানাতে ব্যবহার করা হচ্ছে পটাশিয়াম ব্রোমেট, আয়োডেট, ইস্টের মতো ক্ষতিকারক রাসায়নিক উপাদান। এছাড়া নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মানহীন বিভিন্ন ধরনের আচার, টমেটো সস। তবে এইসব অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
ব্যস্ততায় পরিপূর্ণ নগর জীবনের সকাল বিকেলের নাস্তায় অনেকেরই পছন্দ পাউরুটি, কেক, রোলসহ নানা মুখরোচক খাবার, যা খায় শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। তবে এসব সুস্বাদু খাবারের পেছনের গল্পটা গা শিউরে ওঠার মতো। ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা আবর্জনার মধ্যেই তৈরি হচ্ছে বেকারি পণ্য। ব্যবহার হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী পটাশিয়াম ব্রোমেট, আয়োডেট, ইস্ট সহ নানা রাসায়নিক পদার্থ। যেটা আমরা বানাই ওইটা আমরাই খাই, আপনার না খেয়ে তো পাবলিকে খাওয়াই না। যতটুকু সম্ভব গোছাই রাখা হয়। ওনার সিসাল তৈরি করতেছে এই বেবি, গ্রাম তো আর এটার ভিতরে যাইতেছে। শুধু বেকারি নয়, অবৈধ কেমিক্যাল, কৃত্রিম রং আর মানহীন কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে আচার আর টমেটো সস, যার একটিরও নেই অনুমোদন। অনুমোদনের খারাপ কিছু তো নাই। বাচ্চারাও খায়, সমস্যা কি? আমার বাচ্চা আমার খায়। আমরা সবকিছু নিয়ে অ্যাপ্লাই করে রাখছি। আমরা নতুন আসছি এখানে, দেন আমাদের ফ্যাক্টরির বয়স একদম কম, 2 থেকে 3 মাস। প্রশাসনের নজরদারির অভাবেই বাড়ছে ভেজাল খাবারের দৌরাত্ম্য, বলছেন স্থানীয়রা। এটা বানাই যে গোল্লা কইরা, হাতের গোল্লা কইরা তারপর আপনাকে প্যাকেট করে 6 পিসে। 1-2 বারেত না, যত টাকা যাইবেন পুরা জিঞ্জিরের মধ্যে এগুলো বানাই, পুরা জিঞ্জিরে নিয়ে এনে পাইবেন। প্রশাসনে দেখলে 1-2 বারেতে না বানাইলে গোসাইলে জায়গায় 2 বার, হাজার হাজার মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুত এসব ভেজাল কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে সচেতন নাগরিক আছেন, তাদেরকে অবশ্যই বলবো তারা যাতে এগুলো দেখভাল করে এবং উপজেলা প্রশাসনকে তারা যেন ওই বিষয়ে ইনফরমেশন দেয়, তাহলে আমরা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারবো। প্রতি বছরই ভেজাল খাদ্যপণ্যের কারখানা নিয়ে তৈরি হয় সংবাদ। প্রশাসন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও থামানো যায় না তাদের। প্রশ্ন, কবে বন্ধ হবে তিলে তিলে মানুষ মারার এসব অবৈধ কারখানা? আব্দুল হামিদ, RTV। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নওগাঁর পতিশ্বরে উদযাপিত হচ্ছে রবি ঠাকুরের জন্মবার্ষিকী। সকাল 10টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিশ্বর কাচারি বাড়ি মাঠে দেবেন্দ্র মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধান অতিথি উদ্বোধন শেষে এই মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে কুমারখালীর শিলাইদহের কুঠি বাড়িতে আজ থেকে শুরু হবে 3 দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঠাকুরবাড়ির মঞ্চে জাতীয় এ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। আরিফ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসের আয়োজন নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে ধন্যবাদ এই প্রতিশরে তিনি এসেছিলেন। তিনি এখানে বসে লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতা, এবং আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো আজ 25শে বৈশাখ কবির 165তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে এখানে জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার আয়োজনে কিন্তু তার জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু প্রধান অতিথি তিনি কিন্তু এসে বসেছেন। এখানে স্থানীয় সরকার, পল্লী সমবায় ও LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এখানে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এছাড়াও ভূমিমন্ত্রী, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এক কথায় বলতে গেলে উৎসব আমেজ এবং স্থানীয় যে ভাব গাম্ভীর্য সেটিকে ধরিয়ে রাখতে কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু প্রতি বছর হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ কিন্তু এখানে এই অনুষ্ঠানগুলো হচ্ছে। এখানে আপনাকে জানিয়ে রাখি, একটি কাছারি বাড়ি রয়েছে। কাছারি বাড়িতে কবির স্মৃতি বিজড়িত অনেক কিছু রয়েছে, সেগুলো কিন্তু তারা পরিদর্শন করবে। এবং স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখেছে, এবং সেই নিরাপত্তার বেষ্টনীতেই কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তো সুজানা, এই ছিল নওগাঁর প্রতিশোধ থেকে আমাদের সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ। সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।